তীব্র তাপদাহে পুড়ছে দেশ। অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী আরও কয়েকদিন। এদিকে তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরাসহ বেশি বেশি নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট। এপ্রিলের শুরু থেকেই দাবদাহের কবলে পড়ে দেশ। হালকা থেকে শুরু হয়ে মাঝারি, এখন চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচন্ড গরম, যেখানে ছায়া পাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি। এত গরম মারাত্মক, যা বলার বাইরে। করোনা যেমন ঝুঁকি নিয়ে চালাইছি, এই গরমের ভিতরে ওই রকমের যুদ্ধ করে যাচ্ছে। অতিরিক্ত গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর ছাড়ে, আবার ওঠে, ঔষধ খাওয়ালে কমে যায়, আবার বাড়ে। আজকে 1.5 মাস ধরে বাথরুম করতেছে, বাথরুম ভালোই হইতেছে না। অনেক ডাক্তার দেয়, ওষুধ খাওয়াইছে, এখনো ভালো হয়নি। ঠান্ডা ছিল, জ্বর। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গরমের কারণে রোগীর চাপ আরো বেশি বাড়ছে। জ্বর, তারপর পাতলা পায়খানা, বমি, এইসব রোগী বেশি আসছে। তো হিমশিম অবস্থা, কিন্তু আমরা ম্যানেজ করতে পারতেছি। গরমে বেড়ে যায় পানির চাহিদা। সুস্থ থাকতে নিরাপদ পানি পানের পাশাপাশি শিশুদের বেলায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। একদম সুপাচ্য খাবার এবং পর্যাপ্ত তরল থাকতে হবে। শুধু পানি না, পানির পাশাপাশি বিভিন্ন যেমন হচ্ছে জাউ, স্যুপ, ডাবের পানি, খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন, এগুলো খেতে পারে। ছোট বাচ্চারা বারবার বুকের দুধ, সুতি ঢিলে ঢালা নরম কাপড় পরাতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে বের করা যাবে না। আগামী কয়েকদিনের জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে কোনো সুখবর নেই। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। বিদ্যমান যে আবহাওয়া পরিস্থিতি, এই পরিস্থিতিটা আরও কয়েকদিন সামনে অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আসলে এই শর্ট রেঞ্জের এবং 2-1 জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। হয়তোবা দেখা যাবে যে সাময়িকভাবে হয়তোবা টেম্পারেচার একটু কমতে পারে, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই হয়তোবা দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। তবে আগামী মাসে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এতে মাঝারি বৃষ্টি হলে কমে আসবে তাপদাহ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, তীব্র গরমের সাথে বেড়ে চলেছে ফ্যান, এসি সহ অন্যান্য পণ্যের দাম। আর এসব খবর জানাতে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, কেন বাড়ছে ফ্যান, এসির দাম? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ চলছে। আমার কাছে যে তথ্য রয়েছে, এই মুহূর্তে বাইরে, এই রুমের বাইরে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এবং সেটি গায়ে অনুভূতি হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর এই তাপমাত্রার মধ্যে কিন্তু ফ্যান এবং এসি, এয়ার কুলারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। আপনি যদি দেখতে পান যে আমি একটি শোরুমে রয়েছে, এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি প্রচুর মানুষ এখানে দামাদামি করছেন, তারা এসি কেনার চেষ্টা করছেন। এবং এখানেও কিন্তু এই শোরুমটাই বলা হচ্ছে যে প্রতিদিন শুধুমাত্র একটা শোরুম থেকে গতকাল পর্যন্ত 60টির মতো করে এসি বিক্রি হয়েছে। এবং শুধুমাত্র এসি নয়, সাথে এয়ার কুলারও কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। আমি একটু জানার চেষ্টা করব একজন এখানে দোকানির কাছে। আপনি বলবেন যে কি পরিমাণ বিক্রি হচ্ছে এসি, এবং কোন এয়ার কুলার না এসি, কোনটা চাহিদা বেশি? এসির চাহিদাটাই অ্যাভেলেবেল আর কি। এয়ার কুলারের চাহিদা থাকলেও যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এদের কাছে এসির চাহিদাটা অনেক বেশি। কারণ যেই তাপমাত্রা এই মুহূর্তে, এখন এয়ার কুলারে তেমন একটা শীতলতা বা মানুষের ওই ধরনের আরাম পাচ্ছে না, কারণ এসির দিকে মানুষ বেশি ঝুঁকতেছে। দামটা কি পরিমাণ? আমাদের এটা ইলেকট্রোমার্টের অফিসিয়াল শোরুম। এখানে আমরা গ্রি ব্র্যান্ডের এসিগুলা বাজারজাত করে থাকি, পাশাপাশি হাইকোও আছে। গ্রিয়ের চাহিদাটাই অনেক বেশি এবং আমাদের প্রাইস অফার দুটোই আগে যা ছিল তুলনামূলক সামারে আরো 1000 টাকা করে পার এসিতে কমিয়ে দিয়েছে। আচ্ছা, 1.5 টনের এসি আসলে প্রাইস কত, আপনি যদি একটু বিস্তারিত? একটা ইনভার্টার এসি কিনতে গেলে 70,000-এর মধ্যেই মোটামুটি সে পেয়ে যাবে। 69,000, 70 এরকমই থাকে, ভেরিয়েন্ট অনুপাতে আর কি, বিভিন্ন মডেলের অনুপাতে দামটা 1,500 টাকা এদিক ওদিক হয়ে থাকে। আচ্ছা, আর নন ইনভার্টার? নন ইনভার্টার আপনার 58,000 থেকে শুরু করে 60,000-এর মধ্যে হয়।
হট অ্যান্ড কুল বা কালার এগুলোর কারণে পার্থক্যটা হয়ে থাকে। বছরের ব্যবধানে কি এসির দাম বেড়েছে? গত বছর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণ দাম বেড়েছিল, এবার কি পরিস্থিতি? ইলেকট্রোমার্টে 2021-এর পর থেকে কোনো এসির দাম বাড়ায়নি স্প্লিট টাইপগুলোতে, বরঞ্চ এবারে মানুষের সাধ্যের এবং ক্ষমতার কথা চিন্তা করে 1000 করে প্রতি এসিতে কমিয়ে দিয়েছে। ধন্যবাদ। দোকানি বলছেন কিন্তু এসির দাম কিন্তু বাড়েনি, তবে আমাদের কাছে কয়েকজন অভিযোগ করেছেন যারা কিনতে আসছেন, তারা বলছেন যে গত বছর কিন্তু নন ইনভার্টার এবং ইনভার্টার এসি 1.5 টনের যে এসি সেটি কিন্তু বিক্রি হতো 60,000 টাকায়, যেটি এখন 70,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এয়ার কুলারের দাম কিন্তু এবছর প্রচুর পরিমাণ বেড়েছে। গত একদিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ার কুলারের দাম কিন্তু 1 থেকে 2,000 টাকা বেড়েছে। গতকালও যে এয়ার কুলার বিক্রি হয়েছে আপনার 16,000 টাকা, 16 থেকে 17,000 টাকায়, সেই এয়ার কুলার কিন্তু আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 21,000 টাকা পর্যন্ত। এছাড়া হাই স্পিড যে ফ্যান, ছোট আকারের যে ফ্যান, সেই ফ্যানের দাম কিন্তু 200 টাকা বেড়ে 800 টাকায় বিক্রি হচ্ছে, এবং স্ট্যান্ড ফ্যান যেগুলো সাধারণ মানে সেটি কিন্তু 500 টাকা বেড়ে এখন 6,500 টাকা বিক্রি হচ্ছে, এবং পাকিস্তানি ফ্যানের কিন্তু দাম প্রচুর চাহিদা, সে পাকিস্তানি ফ্যানের দামও কিন্তু 500 টাকা বেড়ে 5,500 টাকা 8,500 টাকায় বিক্রি হচ্ছে, এবং যেগুলো চার্জার ফ্যান সেগুলো কিন্তু 6 থেকে 10,000 টাকার পর্যন্ত বিক্রি হচ্ছে। তো চিন্তা এই ছিল আমার কাছে এই এসি এবং ফ্যানের বাজারে খবর। ধন্যবাদ। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি গরমের তীব্রতা, অব্যাহত রয়েছে তাপদাহ, এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। এই জেলার কয়েকটি জায়গায় গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে তীব্র রোদে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে জেলার জনপদ। দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ মাঠের অন্যান্য ফসল। এদিকে মেহেরপুরে তীব্র গরমে ক্ষেত খামারের কাজে নেমে এসেছে স্থবিরতা, শ্রমিক না পেয়ে ফসল ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। রোদ ও গরমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিক ও চাষিরা। গরমে কাজ করতে পারছি না, তো এরকম সমস্যা হয়ে গেছে, মানুষ সর্দি গরম লাগিয়েছে, সর্দি গরম হচ্ছে এই গরমে। খরা যদি কাজ করা যায়, হ্যাঁ বিশাল আকর কাজ, হ্যাঁ তাপে দাঁড়িয়ে যাচ্ছে না, মিউনিসিপালিটি কাজ করা ঝামেলা। তীব্র গরমে ফল ও ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, তাপপ্রবাহের আমবাগান সহ ফসলের ক্ষয়ক্ষতির সংখ্যায় রয়েছে কৃষকরা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, অবশ্যই ক্ষয়ক্ষতির মধ্যে কৃষকরা আছেন এবং তারা ক্ষতির শিকার হচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন আম বাগান এবং লিচু বাগানে আমরা দেখেছি যে সেখানে লিচু এবং আমের গুটি ঝরে পড়ছে, এবং চাষিরা জানিয়েছেন যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি কীটনাশক স্প্রে করেও পোকা ঠেকানো যাচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে পোকামাকড়ের জন্ম যেমনি বেশি হচ্ছে, তেমনি রোদে ঝরে যাচ্ছে আমের গুটি এবং আমের লিচু। আমরা জানি যে আসলে মেহেরপুরের হিমসাগর আম আসলে 1.5 জোড়া খ্যাতি রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের চেয়েও মেহেরপুরের হিমসাগরের কদর বেশি রয়েছে, এবং এটা স্বাদের দিক থেকে সেরা বলা যেতে পারে। এই হিমসাগর আম হচ্ছে মেহেরপুর জেলার জিআই পণ্য হিসেবে নিবন্ধিত। অন্যদিকে লিচু বা যদি দিনাজপুরের লিচুর সাথে এটা তুলনা করা যায়, সেক্ষেত্রে স্বাদের দিক থেকে মেহেরপুরের লিচু কিন্তু অনেক এগিয়ে রয়েছে। তো এখানে বিষয় হচ্ছে যে যেহেতু আম লিচু বা চাহিদা রয়েছে, সেহেতু ক্রমবর্ধমান বাগান বাড়ছে, এবং অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে আম বাগান লিচু বাগান করছেন, এবং এর সাথে কিন্তু অনেক মানুষের রুটি রুজি বা ব্যবসা বাণিজ্য জড়িয়ে গেছে। সেক্ষেত্রে তারা একটা বিরাট একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে ধানের ক্ষেত, বড় ধানের ক্ষেত, সেখানে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে, এবং পাট বোনা নিয়েও কিন্তু চাষিরা বিপাকে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মেহেরপুর জেলার কৃষি ক্ষেত্রে একটা বিরাট বড় বিরূপ প্রভাবের মধ্য দিয়ে পার করছে এই তাপপ্রবাহ। চিন্তা। ধন্যবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1:15টায় সফর সঙ্গীদের নিয়ে ব্যাংককের জং মিউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দেশটির উপপ্রধানমন্ত্রী আনুতিন চার্ন বাইরাকুল এবং দেশটির ইন্টেরিয়র মন্ত্রী পুয়াংপেত
চুন লাইয়ার তাকে স্বাগত জানান। এর আগে সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সরকার প্রধান। এ সফরে থাইল্যান্ডের রাজা রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে সহযোগিতা সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবার কথা রয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 26 এপ্রিল বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে কাদের বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আওয়ামী লীগ রাজপথে থাকলে বিএনপি জামাত নৈরাজ্য অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে ভয় পায়। এ কারণে আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে মাঠে থাকে। তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক সহ 2 জন নিহত হয়েছে। সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায়, বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক্টর দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক ও এক পথচারী মারা যায়। এদিকে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে 1 জন নিহত হয়েছে। ভোরে শিবচরের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে থেমে নেই সড়ক দুর্ঘটনা, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মিছিলের শেষ কোথায় তা জানা নেই কারোই। শুধু এই ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে 438 জনের। দুর্ঘটনার পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম আইন না মানার প্রবণতা। সড়ক পরিবহন আইন 2018 এর যথাযথ প্রয়োগ না হওয়ায় দুর্ঘটনা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার চিত্র বলে দেয় কতটা অনিরাপদ দেশের সড়কগুলো। ট্রাক চাপায় একই পরিবারের 6 জন সহ 14 জনের প্রাণ যায় এই দুর্ঘটনায়। চালককে গ্রেপ্তারের পর জানা যায়, ট্রাক চালানোর মতো তার কোনো লাইসেন্সই ছিল না। গত 19 এপ্রিল রাজধানীর বিমানবন্দর 3য় টার্মিনালে নির্মাণাধীন অস্থায়ী প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাস চাপায় সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। এখানেও চালকের ছিল না লাইসেন্স, ফিটনেস ছিল না বাসটির। বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় চালকের থাকে না লাইসেন্স, গাড়ির ফিটনেস। প্রশ্ন, আইন অমান্য করে কিভাবে সড়কে তারা গাড়ি চালান? 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন পাশ হলেও তার কার্যকারিতা নেই সড়কে। আইনে ক্ষতিপূরণের কথা থাকলেও বিধিমালা না থাকায় তা আলোর মুখ দেখেনি। সড়ক আইনে যে দুর্ঘটনা ছাড়া অবৈধ পার্কিংয়ের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় তা অনেকটা সুস্পষ্ট পরিবহন মালিকের কথায়। এই আইন পাশ হওয়ার আগে রং পার্কিং ছিল জরিমানা 150 টাকা, কিন্তু এখন এই আইন পাশ হওয়ার পর থেকে 5000 টাকা, এবং দ্বিতীয়বারে ওই একই অপরাধ করলে সেটা হয়ে যায় 10,000 টাকা। মালিকদেরকে সাজার আওতায় মামলা হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে মামলা হয়। এমন বাস্তবতায় বিআরটির চেয়ারম্যান বললেন, জনবল সংকটের কারণে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একটা দেশের ম্যাক্সিমাম লোক যদি আইন না মানে, তাই সেক্ষেত্রে আইনের প্রয়োগ ঘটানো অনেক কঠিন। এখন এই 8 জন ম্যাজিস্ট্রেট দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি এট এ টাইম বা সবসময় চেক করা বা এটা করা আমাদের জন্য অনেক কঠিন কাজ। তবে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক দাবি করেন, আইন প্রয়োগে পুলিশের অনীহা আছে। শ্রমিক সংগঠনের চাপে কাটছাঁট করা হয়েছে আইন।
যে কোনো দুর্ঘটনা ঘটলেই পরই যদি দেখা যায় গাড়ি এবং গাড়ির চালক দুইটাই ইল্লিগ্যাল, তাহলে পরের প্রশ্ন হতে পারে তাহলে এরা কিভাবে চলছে। এটা প্রয়োগের ক্ষেত্রে পুলিশেরও অনীহা আছে এবং যাদের উপরে প্রয়োগ করা হবে সড়ক ব্যবহারকারী সেই সংগঠনগুলির চাপে সরকার বেশ কয়েকবার এটাকে কিন্তু কাটছাট করে এটাকে ভোতা বানিয়ে ফেলেছে। সড়কে বিশৃঙ্খলায় ঘটছে দুর্ঘটনা, ফলে আইন প্রয়োগে বিআরটির দায় এড়াতে পারে না বলে মনে করেন তিনি। শুধু আইন প্রয়োগকারী সংস্থা না, এখানে বিআরটি এরও কিন্তু বিরাট একটা দায়িত্ব আছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কক্সবাজারে ঈদ স্পেশাল বিশেষ ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকালে চকরিয়া উপজেলার ডুলা হাজারায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রাব্বানি জানান, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুলা হাজারায় ওই ট্রেনটির 2টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও জানান তিনি। সাভারের রানা প্লাজা ধসের 11 বছর পূর্তিতে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন সহ আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডে দায়ী ও দোষীদের বিচার ও শাস্তির দাবি জানান। এছাড়া এই জমিতে শ্রমজীবী হাসপাতাল নির্মাণ সহ আহতদের চিকিৎসা পুনর্বাসনের দাবি জানান। এদিকে সাভারের রানা প্লাজা ভবন ধসে বহু শ্রমিক হতাহতের 11 বছর পূর্ণ হলো আজ। 2013 সালের 24 এপ্রিল ওই ভবন ধসে 5টি তৈরি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারায়, আর আহতদের অধিকাংশই পঙ্গু জীবনযাপনে বাধ্য হয়েছে। শ্রমিকদের অভিযোগ, এতদিনও প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে পাননি তারা, তবু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্ট। সেদিনের দুর্ঘটনায় আহতদের একজন হালিমা। স্বামী হারিয়েছেন বহু বছর আগে। সংসার চালাতে অসুস্থ শরীর নিয়েই রোজ বসছেন মুদি দোকানে। হালিমা জানান, ভবন ধসের পর 28,000 টাকা সরকারি সহায়তা পেয়েছিলেন। এরপর সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড CRP থেকে 70,000 টাকা নিয়ে দোকান করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। মোট 60,000 টাকা কাইটে নিয়ে হেরে আমার দিচ্ছে মাত্র 28,000 টাকা। আমার পায়ে রড পরা আছে, আর পাও প্রচণ্ড ব্যথা, কোমরে ব্যথার জন্য অনেকক্ষণ বসে থাকতে পারি না, কারণ আমার এখন কোনোভাবে দিনও যাইতেছে না, রাইতে পাইতেছে না। আমার মনটাই করে আমি বিষ খাই মনে নিলে আমি রাস্তায় যা ফাঁসিয়ে দেবো। শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন শ্রমিক রাজিয়া। আহত আরেক শ্রমিক সেলিম ভ্যানে করে সবজি বিক্রি করছেন। তবে তার আক্ষেপ, এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ ও বিচার কিছুই পাননি। না, কোনো সহযোগিতা পাইনি, খালি 3 মাসের স্যালারি পাইছি। যদি কোনো জায়গা থেকে ভালো একটা বা সহযোগিতা দিত, সন্তানদের নিয়ে ভালো মতো চলতে পারতাম। এদিকে ট্র্যাজেডির 11 বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি ও হতাহত শ্রমিকদের স্মরণে গতকাল থেকেই নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। রানা প্লাজার সাথে যারা দায়ী ব্যক্তি, রানা সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা 11 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও শ্রমিক নির্যাতন রোধ করা সহ নানা দাবি তুলে ধরছে বিভিন্ন সংগঠন। সায়েদ মাহমুদ, RTV। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে 173 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশি বন্দীদের বহনকারী মিয়ানমার ইতোমধ্যে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটে পৌঁছেছে। বন্দীদের বরণ করতে ঘাটে বিজিবি, কোস্টগার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ উপস্থিত রয়েছেন বন্দীদের স্বজনরাও। এদের মধ্যে কেউ মাছ ধরতে গিয়ে, কেউ ঝড় জলোচ্ছ্বাসে সীমানা অতিক্রম করে মিয়ানমারের
কারাগারে পড়ে। তবে অধিকাংশই দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যেতে গিয়ে বছরের পর বছর বন্দী ছিল মিয়ানমারে। এছাড়া সংশ্লিষ্টরা জানান এই একই জাহাজে করে আগামীকাল ফিরে যাবে যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশে পালিয়ে আসা 285 মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, মিয়ানমার কারাগারে বন্দী থাকা 173 বাংলাদেশি নাগরিকরা আজ দেশে ফিরেছেন। এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? হ্যাঁ সিন্ধিয়া, আসলে আমি এখন রয়েছি কক্সবাজার শহরের নুনিয়াছড়া BAWT এর ঘাটে, যেখানে একটা বেসরকারি জাহাজে করে 173 বাংলাদেশিকে আনা হয়েছে। এর আগে মিয়ানমারের একটি জাহাজ কক্সবাজার উপকূলে এসে তাদেরকে নিয়ে আসে এবং বাংলাদেশের একটা বেসরকারি জাহাজ এই ঘাটে তাদেরকে নিয়ে আসে 173, যারা কিনা মিয়ানমারের জেলে দীর্ঘদিন বন্দী ছিল, বিভিন্ন কারণে তারা বন্দী ছিল। এই মুহূর্তে আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে ঘাটটা BAWT এর ঘাট, এখানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে এখানে তদারকি করছেন। তাদেরকে হয়তো একটু পরে তারা আমাদেরকে জানিয়েছেন এখানে স্বজনরা এসেছেন, যারা বন্দী ছিল স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এবং বিজিবি, কোস্টগার্ড বিষয়টি তদারকি করছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত ঘাট থেকে নামার প্রক্রিয়াটা এখনো চলমান রয়েছে এবং ঘাট থেকে নামার পর এখানে তাদের স্বজনরা ঘাটে এখানে রয়েছেন, তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। তো এখানে 34 বিজিবি, কক্সবাজার 34 বিজিবি, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, অফিসাররা এখানে রয়েছেন, তারা প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। তো সিনথিয়া, এ হচ্ছে কক্সবাজারের BAWT এর ঘাট থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফুটপাত দখল করে কাউকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানান তিনি। দুপুরে চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও ট্রাফিক কার্যক্রম পরিদর্শন শেষে এমন কথা বলেন তিনি। সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহে ডিএমপির চলমান কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য ট্রাফিক পুলিশদেরও নানা রকম নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রচণ্ড যে হিট ওয়েভ, এর ভিতরে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় মাঠে রয়েছে, কখনোই কিন্তু তারা মাঠ ছেড়ে যায়নি গরমের অজুহাতে। তো সেটির জন্য আমরা চেষ্টা করছি যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা সুস্থভাবে কাজ করতে পারে এবং ট্রাফিক চলাচল সম্পূর্ণভাবে যাতে সচল রাখতে পারে এবং আমাদের জনসাধারণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। এরই মধ্যে শুরু হয়েছে কূপ খননের কাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স জানিয়েছে 120 দিনের মধ্যে সব কাজ শেষ হবে। সব ঠিক থাকলে এখানকার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে সাদ মাহমুদের রিপোর্ট। উন্নত প্রযুক্তি, প্রকৌশলী আর দক্ষ শ্রমিকের উপস্থিতি সব মিলিয়ে নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে চলছে গ্যাসকূপ খননের কর্মযজ্ঞ। গত 22 এপ্রিল সকালে শুরু হয় কাজ। বাপেক্স জানিয়েছে দেশে শিল্প খাত ও আবাসিকে গ্যাসের চাহিদা বাড়ছে। আমদানির তুলনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাস সাশ্রয়ী, যে কারণে অনুসন্ধান ও উৎপাদনে নজর সরকারের। এবার লক্ষ্য অম্বরনগর। বেগমগঞ্জ 4 নম্বর ওয়েস্ট কূপ খনন প্রকল্পের ডিলিং টার্গেট 3200 মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। এখানে স্টিপুলেট খনন সময় ধরা হয়েছে 120 দিন। ইনশাল্লাহ জাতির এই ক্রান্তির লগ্নে আমরা আরও দ্রুততর সময়ের মধ্যে খনন কাজ শেষ করে এবং এই 4টি জোনের কতটুকু গ্যাস পেতে পারি, কতটুকু আমরা জাতিকে দিতে পারি, ইনশাল্লাহ 90 দিনের আশা করি আমরা 90 দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের শিল্পায়নকে গতিশীল করতে 2025 সালের মধ্যে 46টি নতুন গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের কাজ করবে সরকার। দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি সবই গ্যাসের উপর নির্ভরশীল। তো এই লক্ষ্যে গ্যাসের চাহিদা পূরণের জন্য সরকার 2021 সালে এখানে এই কূপ খননের উদ্দেশ্যে এখানে আপনার লোকেশন নির্ধারণ করে। প্রকৌশলী মহোদয় আছেন, আজকে
এখানে যে ডিআইসি আছেন এবং প্রকল্প পরিচালক আছেন ওনারা খুবই দক্ষ। বেগমগঞ্জে 1976 ও 1978 সালে দুটি কূপ খনন করেও গ্যাস পায়নি সরকার। এরপর 2013 সালে তৃতীয় কূপ খনন সফল হয়। সেখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, এমনটাই জানিয়েছে বাপেক্স। সৈয়দ মাহমুদ, RTV। যমুনা ব্যাংক পিএলসির সঙ্গে ব্যাংকারস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে যমুনা ব্যাংক সহজেই বীমা পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। যমুনা ব্যাংক কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ডেল্টা লাইফের প্রধান নির্বাহী আনোয়ারুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লোহিত সাগরে জিবুতি উপকূলে অভিবাসী প্রত্যাশী বহনকারী নৌকা ডুবে 33 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তারা ইথিওপিয়ার নাগরিক। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা বলছে, ইয়েমেন থেকে ইথিওপিয়ার লোহিত সাগর পাড়ি দিয়ে যাওয়া 77 জনের মধ্যে তারা ছিলেন। মঙ্গলবার অভিবাসী প্রত্যাশীদের ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করার পর উপকূল রক্ষীদের সতর্ক করে স্থানীয় মৎস্যজীবীরা। পরে 20 জনেরও বেশি মানুষকে বাঁচাতে সক্ষম হন তারা। তবে অন্যরা এখনো নিখোঁজ রয়েছেন। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচের রাতে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। গুডিসন পার্কে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। 33 ম্যাচে 22 জয় ও 8 ড্র নিয়ে তালিকার 2-এ অবস্থান করছে রেডস বাহিনী। জয় নিয়ে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে চায় ইউর্গেন ক্লোপের শিষ্যরা। আর পয়েন্ট তালিকায় নিচের সারিতে থাকা এভারটন এই ম্যাচে রেডসের হারিয়ে বাড়াতে চায় আত্মবিশ্বাস। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। একই সময় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথেয়তা দেবে শেফিল্ড ইউনাইটেডকে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।